রাত পহলে 21 2021-এর 21শে জুলাই আর এই 21-এর টার্গেট 24 মানে 2024। আসুন এই দিয়ে শুরু করি আজকে জনতার দরবার। আর আমার সঙ্গে তো আপনারা আছেনই। 21-এ টার্গেট 24। এছাড়া আজ কি নিয়ে আপনারা পার্টিসিপেট করবেন? তৃণমূলের শহীদ দিবস, শহীদ স্মরণ ভার্সেস বিজেপির শ্রদ্ধাঞ্জলি 21শে জুলাইয়ে। দেখাবো সেটা কি। এরপর কি ইস্যু নিয়ে আমরা আলোচনা করব? আড়ি পাতার অভিযোগে রাজ্যে শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর, সবিস্তারে দেখবেন। এছাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর, উচ্চ প্রাথমিকে অনুমতি ছাড়া নিয়োগ নয় জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। আর পর্ন কাঁটায় কুন্দ্রা 23শে জুলাই পর্যন্ত পুলিশ হেফাজত। আরো অনেক আলোচ্য বিষয় থাকবে। আমার সঙ্গে তাবড় গেস্ট আছে আজ, সঙ্গে থাকুন। শুরুতেই দেখবো কিভাবে 21-এর টার্গেট 24। ওই একটা পায়ে দেখবেন বাংলা জয় করব, আর দুটো পায়ে তো দিল্লি জয়ও আগামী দিন করতে হবে, 21-এ বঙ্গজয়, এবার 24-এ মিশন দিল্লি। বাংলা নিজের মেয়েকে চায় থেকে বাঙালি প্রধানমন্ত্রী চাই। এই লক্ষ্য পূরণের পথ মসৃণ করতেই 28 বছরের পুরনো অস্ত্রের শান মমতার 21শে জুলাই। কয়েক দশক ধরে চলে আসা এই কর্মসূচিকে সামনে রেখেই তৃণমূল নেত্রীকে দেশের নেত্রী হিসেবে তুলে ধরতে চাইছে ঘাসফুল শিবির। আর তাই এবার 21শে দেশ জুড়ে লড়াই করো, আমরা তোমার সাথে আছি। 21শে জুলাই মানেই ধর্মতলা, 21শে জুলাই মানেই লক্ষ মানুষের ভিড়। করোনার কোপে ভিড়ে বারণ। আছেন নেত্রী আর আছেন তাঁর বার্তা। সেই বার্তাই এবার পৌঁছে যাবে দেশের নানা প্রান্তে, নরেন্দ্র মোদীর রাজ্যেও, নরেন্দ্র মোদীর দুয়ারে। গুজরাতে 32 জেলায় জায়ান্ট স্ক্রিনে শোনানো হবে মমতার ভাষণ। দিল্লিতে কনস্টিটিউশন ক্লাবে হবে তৃণমূলের শহীদ দিবস। দুপুর 2টোয় জায়ান্ট স্ক্রিনে শোনানো হবে মমতার ভাষণ। কালকে হবে তৃণমূলের অগ্নি পরীক্ষা, শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো, আমাদের দিল্লি চাই। 21শে জুলাই মানুষ তাকিয়ে আছেন। নেত্রী এবার একদিকে বাংলার আরো উন্নয়ন, আর অন্যদিকে দিল্লির আহ্বান। ফলে দিল্লির দরবারে বিকল্প মুখ মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিকল্প মডেল তৃণমূল কংগ্রেস। বুধবার 21শে জুলাই দুপুর 2টোয় কালীঘাট থেকে বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়ালি যা পৌঁছে যাবে দেশ জুড়ে। লখনৌ, মির্জাপুর, বারাণসী, আজমগড়, বরেলিতেও থাকছে জায়ান্ট স্ক্রিন। ত্রিপুরার আগরতলায় হবে সাইকেল র্যালি, জায়ান্ট স্ক্রিনে তৃণমূল নেত্রীর ভাষণ। অসমের গুয়াহাটি, শিলচরেও এবার 21শে জুলাই পালন করবে তৃণমূল। 93-এর 21শে জুলাই ধর্মতলার রাজপথে নেমেছিলেন যুব কংগ্রেস নেত্রী, সেখান থেকে তৃণমূল নেত্রী, তারপর বাংলার মুখ্যমন্ত্রী। কিন্তু এই প্রথম ভিন রাজ্যের দেওয়ালে 21-এর রং। লোকসভা ভোট হোক বা বিধানসভা নির্বাচন, 21-এর মঞ্চ থেকেই তৃণমূল নেত্রী বুঝিয়ে দেন আগামী দিনে দলকে কোন পথে ঝাঁপাতে হবে। এবারের সেই 21শে বার্তায় কি মিশবে 24-এর রং? 21-এর মঞ্চ থেকে কি বাজতে শুরু করবে 24-এর খেলা হবে? কন্যাশ্রী বনটা আমার হচ্ছে যখন ইঞ্জিনিয়ার যুদ্ধ সেবন জিতেই লবে বন্ধু, এবার খেলা হবে। খেলা তো হবেই রে। ওই একটা পায়ে দেখবেন বাংলা জয় করব, আর দুটো পায়ে তো দিল্লি জয়ও আগামী দিন করতে হবে, নিউজ 18 বাংলা। আজ এই নিয়ে আলোচনায় কারা আছেন আমার সঙ্গে? বলেছিলাম তাবড় নেতারা আজ আমার সঙ্গে রয়েছেন। অর্পিতা ঘোষ, তৃণমূল কংগ্রেসের সাংসদ, আমার সঙ্গে রয়েছেন। স্বাগত আপনাকে জনতার দরবারে। প্রণয় রায়, বিজেপি নেতা, আমার সঙ্গে রয়েছেন। একটু পরে আরেক বিজেপি নেতা অর্জুন সিং আমাদের সঙ্গে থাকবেন। বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের আরেক নেতা, রয়েছেন আজ আমাদের অতিথি হিসাবে। কংগ্রেস নেতা সন্দীপা চক্রবর্তী আজ রয়েছেন আমাদের গেস্ট, এবং কাজী মাসুম আক্তার। আমি শুরুতেই অর্পিতা দিয়ে আপনার কাছে আসি। 21-এর আবেগ যা আপনারা বাংলার বাইরেও নিয়ে যেতে চাইছেন, 21-এর আবেগ, শহীদ, কিছু মানুষকে হারানো, কিছু সহযোদ্ধাদের হারানো, সেই আবেগটা কি এই মুহূর্তে আপনাদের কাছে একটা পলিটিক্যাল টুল, এক্সপ্যানশন টুল? দেখুন, পলিটিক্যাল টুল আপনারা কিভাবে এটাকে ডিফাইন করবেন সেটা আলাদা, কিন্তু আমাদের কাছে এটা আবেগ এবং এটা শহীদ দিবস হিসেবে পালন হয়।
এবং তৃণমূল কংগ্রেসের কাছে এটা একটা খুব বলা যেতে পারে যে আমাদের খুব কাছের, খুব হৃদয়ের কাছের একটি দিন, যে দিনটাতে আমরা ভারতবর্ষে গোটা এইবারে তৃণমূল কংগ্রেসের নেত্রী তার বার্তা যেটা দিয়ে থাকেন আমাদের প্রত্যেকবার, সেটা এবার ভারতবর্ষে ছড়িয়ে দিতে চাইছেন। তাই এমন একটা দিনে এটাকে আপনারা কিভাবে ডিফাইন করবেন, আপনারা ঠিক করবেন। আমাদের কাছে এটা খুব পবিত্র, ভালো এবং বলা যেতে পারে যে এমন একটা স্মৃতি বিজড়িত দিন, যে দিনটাকে আমরা পালন করতে চাই, কারণ আমাদের লড়াইটাকে আমরা প্রতিনিয়ত আমাদের ভিতরে জাগ্রত রাখতে চাই সেই জন্য। অর্পিতাতে আমি আবার আসবো, শুধু অনুরোধ আমাদের গেস্টদের কাছে খুব প্রিসাইজ, একদম টু দা পয়েন্ট এবং ওভারল্যাপ না করে উত্তর দেবেন প্রত্যেকে। আমি সন্দীপার কাছে আসি। সন্দীপা, সেদিন যারা প্রাণ হারিয়েছিলেন সকলেই কংগ্রেস, এবং যারা আজ তৃণমূলে তারাও সেদিন একসঙ্গে এক মঞ্চ শেয়ার করেছিলেন। আজ এই 21-এর অ্যাসোসিয়েশন তৃণমূলের সঙ্গে অনেক বেশি আম জনতার কাছে, তৃণমূল সেটাকে সেই জায়গায় পৌঁছতে পেরেছে। কংগ্রেস এটাকে কিভাবে দেখে? মানে এটা কি লস্ট কংগ্রেস? না, ব্যাপারটা হচ্ছে, আমি এখন শুনছিলাম অর্পিতাদি বলছিলেন যে এটা টিএমসির কাছে, তৃণমূলের কাছে খুব একটা আবেগের বিষয়, এবং সেটা সত্যি। মানে আমার এতে দেখুন, আমরা শহীদদের নিয়ে রাজনীতি করতে চাই না। যারা শহীদ হয়েছিলেন, যে 13 জন শহীদ হয়েছিলেন, তাদের নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। ইনফ্যাক্ট সেদিন যুব কংগ্রেসের, রাজ্য যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন মাননীয়া মমতা ব্যানার্জি মহোদয়া, এবং ওনার নেতৃত্বে যে মিছিলটি গিয়েছিল সেখানে একটি বর্বর আক্রমণ হয়েছিল, কলকাতার রাজপথ রক্তস্নাত হয়েছিল। সেটি আমাদের কাছে যেমন একটি মানে প্রচণ্ড দুঃখের, একটি মর্মস্পর্শী, একটা বেদনার একটা বিষয়, সেরকমভাবে আমি মনে করি যে মাননীয়ার কাছেও সেরকম। কিন্তু দুঃখের বিষয়টা কি জানেন তো? দুঃখের বিষয়টা হচ্ছে যে 2011 সালে যখন সুশান্ত চ্যাটার্জি আন্ডারে যখন কমিশনটি গঠিত হলো এই পুরোটা ঘটনার তদন্ত করার জন্য, সেখানে বিমানবাবু উপস্থিত ছিলেন, গিয়ে নিজেদের বিমানবাবু, বুদ্ধবাবু নিজেদের বয়ানগুলো নথিভুক্ত করিয়েছিলেন। কিন্তু তারপর কিন্তু সেই তদন্তের গতিপথে যেন একটা বাধা সৃষ্টি হয়ে গেল, কোথায় একটা বাধা পড়ে গেল, সেই তদন্তের গতিপথ যেন কোথাও হারিয়ে গেল। আমাদের কাছে সেটাই দুঃখের বিষয়, যে আমরা চাই প্রকৃত ঘটনাটি সামনে আসুক, পূর্ণাঙ্গ তদন্ত হোক, যারা শহীদ তাদের আত্মার সদ্গতি হোক। একদম। আমি সন্দীপা, আপনার পয়েন্টটা ক্লিয়ার। অর্পিতা দি, আপনি যদি এর উত্তর দেন, আবেগ রয়েছে, তা স্মরণও করা হচ্ছে, কিন্তু তদন্ত এগোচ্ছে না, প্রকৃত কারণটা সামনে আনা হচ্ছে না। তদন্ত এগোচ্ছে না, বা যেরকম ভাবে খুব সহজভাবে একটা কথা বলে দেওয়া যায়, হয়তো এরকম ভাবে ডিফাইনও করা যেতে পারে, কিন্তু প্রকৃত অর্থে কি হচ্ছে, যেমন সন্দীপাও জানেন না সেটা। নিশ্চয়ই তদন্ত এগোচ্ছে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি তৎকালীন যুবনেত্রী ছিলেন কংগ্রেসে, তার কাছে এটা এতটাই আবেগতাড়িত বিষয় যে তিনি এটাকে এত সহজে বাদ দিয়ে দেবেন বা বাতিল করে দেবেন, এমনটা ভাবার কোনো কারণ নেই। আমাদের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী এবং নেত্রী, তিনি কিন্তু তার জায়গায় আজ পর্যন্ত নিজেকে সেই জায়গাটাতে স্থির করতে পেরেছেন, এবং তিনি জানেন যে আগামী দিনে তাকে কি করতে হবে। 21শে জুলাইয়ের কি আসল শব্দের মানে, এটা তার কাছে অনেক বেশি মানে মর্মস্পর্শী, এবং তিনি তার মধ্যে আবেগতাড়িত হতে পারেন, কারণ তিনি তার মধ্যে ছিলেন। একদম। এটাকে সেজন্যই তো এক্সপেক্টেড অর্পিতা দি যে ক্ষমতায় আসার 10 বছরের মধ্যে অন্তত এটার একটা খুলাসা হতো। জানি বিরোধীরা এখনো সোচ্চার হচ্ছে যে হয়নি। অর্পিতা দি, আমি আসবো, কিন্তু এবারে 21-এ একটু আলাদা তৃণমূলের কাছে, কারণ শুধু রাজ্যে নয়, রাজ্যের বাইরে, মোদির রাজ্যে গুজরাটে, যোগীর রাজ্যে উত্তরপ্রদেশে, ত্রিপুরায় স্মরণ করা হবে এই শহীদদের 21-এ। আমরা গুজরাটে কিভাবে হবে, আগামীকালের কি প্রস্তুতি নেওয়া হয়েছে, আজ লখনৌয়ের কি প্রস্তুতি নেওয়া হয়েছে দেখাবো। 21 तारीख को जो शहीद दिवस मनाया जाए, उसको लेकर के राजधानी लखनऊ सहित उत्तर प्रदेश में क्या तैयारी? लखनऊ में ही नहीं, पूरे प्रदेश में जो है 21 जुलाई का जो शहीद दिवस मनाया जाता है पूरे बंगाल में, इस बार दीदी के निर्देशों का पालन करते हुए देश के विभिन्न प्रदेशों में मनाया जा रहा है, जो कि लखनऊ भी उसमें है, उत्तर प्रदेश भी है, और मैक्सिमम जनपदों में मनाया जा रहा है। यहाँ तक की व्यवस्था हम लोगों की ये चल रही है कि जो सीमित साधन और संसाधन से ही लैस हैं हम लोग, कि मोबाइल से ही गाँव तक में दीदी के जो दिशा निर्देश हैं, उनकी बातें हैं, आम कार्यकर्ताओं के लिए, लोगों के लिए, जनहित के कार्यों के लिए इसको ज़्यादा से ज़्यादा लोगों के बीच में ले जाने का कार्यक्रम तय हुआ है। कैमरा पर्सन गोपी के साथ प्रशांत पांडे, न्यूज़ 18 लखनऊ। पश्चिम बंगाल का गढ़ जीत के अब ममता दीदी पूरे देश में आगे बढ़ रही है और टीएमसी को बढ़ा रही है।
इसी दौरान आने वाले दिन में 21 तारीख को ममता दीदी पूरे देश में वर्चुअली कार्यक्रम करने वाली है। बीजेपी का गढ़ माने जाने वाला गुजरात में भी ममता दीदी के पोस्टर लगे हैं और यहाँ भी कार्यक्रम वर्चुअली होने वाला है। प्रधानमंत्री नरेंद्र मोदी बतौर सीएम यहाँ काफ़ी लंबे टाइम काम कर चुके हैं और यहाँ से ही उन्होंने प्रधानमंत्री तक का सफर तय किया है। अब देखना ये होगा कि ममता बनर्जी का एक कार्यक्रम किस तरह का रहेगा और आने वाले दिनों में गुजरात की राजनीति किस करवट मोड़ लेती है। मयूर माकड़िया, न्यूज 18 गुजराती, अहमदाबाद। আমি প্রণদার কাছে আসি। শহীদ স্মরণ তো বটেই, কিন্তু এটা বিস্তার যোগীর রাজ্যে, মোদির রাজ্যে, ত্রিপুরায় বিজেপি কি ভাবছে এটা নিয়ে? দেখুন, প্রথমত হচ্ছে আপনারা যেভাবে দেখালেন, আশা করি আমাদের পরিচালিত কোনো রাজ্য সরকার তাদের অনুমতি দিতে বাধা দেয়নি এবং আগামীকাল তারা নির্বিঘ্নে সেখানে অনুষ্ঠান করবে। ত্রিপুরায় অভিযোগ হচ্ছে প্রণদা, ত্রিপুরায় অভিযোগ উঠতেই পারে, কিন্তু কালকে দেখুন না কি হচ্ছে। কিন্তু যেটা কথা হচ্ছিল, এর আগে আবেগের কথা হচ্ছিল, কিন্তু বাস্তবটা মনে করিয়ে দিই। বাস্তবটা হচ্ছে এটাই, মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগে দীর্ঘদিন ধরে যে অভিযোগটা করেছেন মনীশ গুপ্তর বিরুদ্ধে, যে 21শে জুলাই নাকি গুলি চালানোর জন্য তিনি অর্ডার দিয়েছিলেন স্বরাষ্ট্র সচিব হিসেবে, তদন্ত কমিটির রিপোর্ট এলো না, কিন্তু মনীশ গুপ্ত পুরস্কৃত হয়েছেন, তিনি মন্ত্রী হয়েছেন, এমনকি ভোটে হেরে যাওয়ার পরে তৃণমূল কংগ্রেসে তাকে রাজ্যসভায় পাঠিয়েছে। এটা হচ্ছে বাস্তব। বাস্তব এটাই যে পুলিশের গুলি চালানোর জন্য মমতা ব্যানার্জি 28 বছর ধরে শহীদ দিবস করছেন, 4 বিঘে 2 ছাত্র তাদের স্কুলে বাংলার টিচার চেয়ে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে মারা গেছে, তার তদন্ত হয়নি। বাস্তব এটাই, দার্জিলিং এ 11 জন যুবককে পুলিশ গুলি করে হত্যা করেছে আন্দোলন করার জন্য। এটা হচ্ছে বাস্তব। আর এই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি তিনি গুজরাট যাচ্ছেন, তিনি ইউপিতে যাচ্ছেন, আমরা স্বাগত জানাবো, তার কারণ আমরা চাই গণতন্ত্রের বিরোধী দল থাকুক। একটাই অনুরোধ করবো, বিজেপি স্বাগত জানাবে। বৈশ্বনাথদা উত্তর দিন প্লিজ। আমি আসবো প্রণদা। বৈশ্বনাথদা, প্রণয়বাবু যা 21শে জুলাই 1993 সালে কোথায় ছিলেন আমি জানি না, রাজনীতির কোন মানচিত্রে ছিলেন। আমি শুধু এইটুকু বলবো যে আমরা কিন্তু সেই আন্দোলনে ছিলাম এবং সেই আন্দোলনটি হয়েছিল সচিত্র পরিচয়পত্রের দাবিতে। সেই সময় বাংলায় ভোট করতে দিত না সিপিএম, বুথ দখল হতো, ফলস ভোট হতো, সাইন্টিফিক রিডিং হতো। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন সচিত্র পরিচয়পত্র চালু করতে হবে এবং সারা দেশ জুড়ে আপনারা দেখেছেন যে ভোটার আইডেন্টি কার্ডে যে ভোট হয় সেটা কিন্তু আমাদের আন্দোলনের ফসল, তৃণমূল কংগ্রেসের আন্দোলনের ফসল। তাই প্রণয়বাবু যে কথাগুলি অপ্রাসঙ্গিকভাবে তুললেন, উনি তো গণ আন্দোলনের বাংলায় যে ইতিহাস আছে, ইতিহাস মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের ইতিহাস তার মধ্যে অন্যতম। যেভাবে নন্দীগ্রামের আন্দোলন, সিঙ্গুরের আন্দোলন, ভিখারি পাশোয়ান, আমরা আজকের নন্দীগ্রাম শহীদ দিবসের প্রাক্কালে 21শে দাঁড়িয়ে 21শে জুলাই নন্দীগ্রাম কি ভাবছে আপনাদের দেখাবো, কিন্তু তার আগে এবারের 21 অন্যরকম আরো একটি কারণে, কারণ এবারের 21শে জুলাই শহীদ স্মরণ করছে বিজেপিও। ঠিক শুনছেন আপনি, তাদের যে কর্মীরা মারা গিয়েছেন রাজনৈতিক হিংসায়, যে অভিযোগ বিজেপি করছে, তাদের শ্রদ্ধা করা হবে। নাম দেওয়া হয়েছে শ্রদ্ধাঞ্জলি। একুশে তৃণমূলের বিপুল জয়, বিজেপির স্বপ্নভঙ্গ। 21শে জুলাই তৃণমূলের নজর 2024-এ। এবার মোদির যোগীর করেও 21শে জুলাই পালন। পাল্টা বিজেপিও বসেনি, তৃণমূলের ভার্চুয়াল শহীদ দিবসে পথে বিজেপিও। 21শে জুলাই দেশ জুড়ে শ্রদ্ধাঞ্জলি দিবস পালন করবে পদ্ম শিবির। নিহত বিজেপি কর্মীদের শ্রদ্ধা জানানো হবে। কলকাতায় হেস্টিংস অফিস থেকে দুপুর 1:30 থেকে 4টে পর্যন্ত শ্রদ্ধাঞ্জলি দিবস পালন করবে বিজেপি। দিল্লির রাজঘাটে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে ধর্ণা দেবেন সাংসদরা। শহীদদের ছবি আমরা কলকাতা শহরের বিভিন্ন জায়গায় আমরা সেই ছবি প্রদর্শন করব, তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাবো। সকাল 11:30টার সময় দিল্লির রাজঘাটে বিজেপি রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষের নেতৃত্বে অন্যান্য সাংসদরা ধর্নায় বসবেন, তারা প্রতিবাদ জানাবেন এবং তারপর বিজেপির হেস্টিংস কার্যালয় থেকে দুপুর 1:30টা থেকে 4টে পর্যন্ত আমরা এই শহীদ শ্রদ্ধাঞ্জলি দিবস পালন করব। তৃণমূল কংগ্রেস শহীদ দিবস পালন করছে 13 জনের জন্য।
আর ভারতীয় জনতা পার্টির 175 জন কার্যকর্তা যারা মারা গেছেন তৃণমূলের আমলে, তাদের জন্য আমরা কালকে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব। আমরা তার জন্য কালকে স্লোগান বেঁধে দিয়েছি, গণতন্ত্র বাঁচাও, পশ্চিমবঙ্গ বাঁচাও। ওদের কাছে তো শহীদ হচ্ছে নাটুরাম ঘটছে, গান্ধীঘাটে কেন? বাপুজিকে রেহাই দিন আপনারা দয়া করে। রামের নাম বদনাম করেছেন, বাপুজিকে অন্তত রেহাই দিন। যদি পাগল হয়ে থাকে সেসব মানে ওদের ব্যাপার। প্রথমত ওরা কে কার বিরুদ্ধে পালন করে? আদি বিজেপি পালন করছে তৎকালের বিরুদ্ধে, তৎকাল পালন করছে আদির বিরুদ্ধে। কে কার অধিকার কেউ জানে না। দীর্ঘ কয়েক বছর ধরে 21শে জুলাই পালন করছে তৃণমূল, এবার সেদিনই পথে বিজেপি। 21-এ জোর টক্কর। ক্যামেরায় চিরঞ্জিত রায়ের সঙ্গে উজ্জ্বল রায়, নিউজ 18 বাংলা। হঠাৎ এই 21শে শ্রদ্ধাঞ্জলির কেন প্রয়োজন? না, হঠাৎ তো প্রশ্ন নেই। অল ডিক্লেয়ার হওয়ার পরে গতকাল অবধি আমাদের প্রায় 40 জন কর্মী খুন হয়েছে। মানবাধিকার কমিশনের রিপোর্ট আপনারা দেখেছেন, যেখানে পুলিশের ডিজি যে তথ্য তুলে দিয়েছে সেই তথ্য বিশ্লেষণ করে তারা দেখেছে যে সেই কেসগুলোর কোনো বিচার হয়নি। অথচ মুখ্যমন্ত্রী বলছেন কিছু হয়নি। মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তার ডিজি যে ডাটা তুলে দিচ্ছে মানবাধিকার কমিশনকে, সেই কেসগুলো ধরে ধরে যখন দিচ্ছে, মুখ্যমন্ত্রী বলছেন কিচ্ছু হয়নি। আপনি এই অনুষ্ঠানে এই অভিযোগ অনেকবার করেছেন, এটা স্পষ্ট, আপনার অভিযোগটা বুঝতে পারছি। কিন্তু আমার প্রশ্ন, বেছে বেছে 21শে জুলাই কেন তাদের স্মরণ করছেন? যে কোনো দিনই তো স্মরণ করতে পারেন। না, এই কারণে করা যে আয়নাটা মুখ্যমন্ত্রীর মুখের সামনে ধরানো। তার কারণ মুখ্যমন্ত্রী যেদিন বিরোধী দলে ছিলেন, তিনি যে গণতন্ত্রের কথা বলে তিনি বামফ্রন্টের বিরুদ্ধে যে অভিযোগগুলো করেছিলেন, আজকে তো তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, 10 বছর মুখ্যমন্ত্রী আছেন, তিনি রাজ্যবাসীর সাথে কি করছেন? আয়না দেখাতে চাইছে মুখ্যমন্ত্রীকে। হ্যাঁ, বৈষ্ণব আঙুল তুলেছেন। বৈষ্ণব আসবো প্রণালা, বৈষ্ণব প্লিজ দ্রুত। এটা যদি 10 লক্ষ মানুষের 20 লক্ষ মানুষের সমাবেশ করতে হতো না, তাহলে বিজেপি করতে পারতো না। পার্টি অফিসে দাঁড়িয়ে কেবলমাত্র বদনাম করার জন্য করছে। মমতা বন্দ্যোপাধ্যায় গণ আন্দোলন করেছিলেন বলে সিপিএম এই রাজ্যে 34 বছরের রাজত্বের অবসান হয়েছে, এবং এই গণ আন্দোলন সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়বে আগামী দিন 21শে জুলাইয়ের পর থেকে। এবং বিজেপিকেও চলে যেতে হবে ভারতবর্ষের সরকার থেকে। যে সরকার স্বৈরাচারী সরকার, দুর্নীতিগ্রস্ত সরকার, আড়ি পাতার সরকার, ফোন ট্যাপিং এর সরকার। হ্যাঁ অর্পিতা দি, আমার প্রশ্ন, এই আবেগ বাংলার আবেগ, একান্ত বাংলার ইস্যু, এটাকে আপনারা কিভাবে গুজরাটে গিয়ে কানেক্ট করবেন এই আবেগকে সামনে রেখে? ইউপিতে, ত্রিপুরা না হয় ধরলাম বাংলার পার্শ্ববর্তী। দেখুন, বাংলা এই মুহূর্তে ভারতবর্ষের সামনে একটা এমন একটা দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। গত বিধানসভা নির্বাচনের পরে আমি খুব রিসেন্টলি একটা স্টাডি ট্যুরে গিয়েছিলাম, সেখানে দেখছিলাম ওটা ভারতবর্ষের লোক এসে বলছেন যে আপনাদের এই লড়াইটা আমরা সমর্থন করি। অর্থাৎ বাংলা কিন্তু তার লড়াই। যে 21শে জুলাই নিয়ে এই মুহূর্তে বিজেপি টানছে, তৃণমূল বলছে এটা একান্ত তাদের দিবস, মমতার শহীদ দিবস। দেখতে দেখতে প্রায় 3 দশক। সালটা 1993, তখনও তৃণমূলের জন্ম হয়নি। তখন যুব কংগ্রেসের রাজ্য সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়। স্বচ্ছতা আনার জন্য সচিত্র ভোটার পরিচয়পত্রের দাবি ওঠে। মমতা স্লোগান তোলেন, নো আইডি কার্ড, নো ভোট। তখন নির্বাচন কমিশনের রাজ্য দপ্তর ছিল মহাকরণেই। 21শে জুলাই মহাকরণ অভিযানের ডাক দেন তৎকালীন যুব কংগ্রেসের রাজ্য সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার ডাকে মহাকরণ অভিযানের জন্য কলকাতার রাজপথে নামেন শয়ে শয়ে যুব কংগ্রেস কর্মী। অভিযান রুখতে তৎপর হয় পুলিশ, বিভিন্ন ক্রসিংয়ে গড়া হয় ব্যারিকেড। তারপর হঠাৎ পুলিশ। সেদিনের 21শে জুলাই ঘিরে নানা রাজনৈতিক দলের নানা দাম। আপনারা, আপনি এর মধ্যে পরিষ্কার রাজনীতি ছাড়া অন্য কিছু দেখছেন? আর কিছু কি দেখার আছে? সবাই জানে যারা মারা গেছে বাম আমলে, বামেরা যখন ক্ষমতা এসেছিল শত শত লোক মারা গিয়েছে। বামেদের কাছ থেকে যখন তৃণমূল ক্ষমতা এলো তখনও প্রচুর সাধারণ মানুষ মারা গেছে। আর বিজেপি ক্ষমতায় আসেনি, ক্ষমতার দোরগোড়ায় কল আসছিল। ওরা দাবি করছে 135 জন মারা গেছে। মারা যাওয়ার হিড়িক এই মৃতদেহগুলো নিয়ে রাজনীতি হয়। যে 13 জন মারা গিয়েছিল, যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন তিনি,
যুব কংগ্রেসের সভানেত্রী, কংগ্রেসের আন্দোলন ওটা, ওটা এখন তৃণমূলের আন্দোলন হয়েছে। কংগ্রেস ওখান থেকে মুনাফা অর্জন করতে পারছে না, তৃণমূল ওটাকে শহীদ দিবস করেছে, বিজেপি করছে শ্রদ্ধাঞ্জলি দিবস। কোথায় গেল 13ই জুলাইয়ের 21শে জুলাইয়ের সেই বন্দনা দাস, শ্রীকান্ত শর্মা, দিলীপ দাস, সোনালী চক্রবর্তী আর সেই আমাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা আব্দুল খালেকরা? তাদের পরিবার কি কোনো খোঁজ নিচ্ছে? তারা বুকে তাদের সন্তানদের ছবি আকারে কাঁদছে, তার মেয়ে বা তার পুত্র, তার স্ত্রী কাঁদছে। তাদেরকে চাকরি পেয়েছে নাকি অপরাধীদের শাস্তি হয়েছে? 1993 থেকে 2021 বর্তমান সরকার 10 বছর ক্ষমতায়। যারা এই গুলি চালিয়েছিল, যারা অপরাধী, তাদের জন্য যে কমিশন হয়েছিল, কবার শাস্তির জন্য আওয়াজ হয়েছে। আপনি বলছেন রাজনীতি হচ্ছে, খোঁজ নিচ্ছে না কোনো দল, খোঁজ নিয়েছে নিউজ 18 বাংলা। দেখুন, আমি তো জানতাম না যে ও চলে যাবে, এত চালাক লোক বলতো। আমি কি করে জানবো যে ও মরে যাবে? আমি যখন লাশ এসে তখনও বিশ্বাস করিনি। আমি বলছি না, আমাকে আগে উঠে দেখাও। আমি বিশ্বাস করছি না ও মরে গেছে। 21শে জুলাই 1993 সালের কথা মনে পড়লেই চোখ ভিজে যায়। এখনো স্বামীর ছবি বুকে আগলে রেখেছেন 93 সালে যুব কংগ্রেসের মহাকরণ অভিযানে নিহত বিশ্বনাথ রায়ের স্ত্রী মিতালী। মাঝখানে কেটে গেছে 2.5 দশকেরও বেশি সময়, কিন্তু 21শে জুলাই দিনটা এলেই বিষণ্ণতা সেই যায় বড়নগরের ব্যানার্জি পাড়ার রায় পরিবারের বাড়িতে। বাবার মৃত্যুর সময় অনেকটাই ছোট ছিলেন ছেলে রাজীব। বাবা বলেছিলেন ফিরে এসে পড়াতে নিয়ে যাবেন। বাবা আর ফিরেন। সব সময় তো মনে পড়ে, কারণ বেশি দিন সময় তো পাইনি বাবাকে। মনে পড়ে দেখলে, ছবিটা দেখলে। স্বামীর মৃত্যুর পর চাকরি পান মিতালী। নতুন করে লড়াই শুরু। বললেন সবসময় পাশে পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমি ওনার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। ওরা ছিল বলে আজকে আমি ছেলে মেয়ে নিয়ে এই জায়গায় দাঁড়িয়েছি, নাহলে আমি একটা ভাঙা ঘরে, কুড়ো ঘরে থাকতাম। কোভিড পরিস্থিতিতে গতবারের মতো এবছরে 21শে জুলাই ভার্চুয়াল। তাই মন আরো খারাপ, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবারও দেখা হবে না। দিদির সাথে দেখা হবে না। প্রতিবার যাই, দিদির বাড়িতে যাই, দিদির বাড়িতে গিয়ে দিদি চা বিস্কুট টিস্কুট খাওয়ায়। দিদি নিজের গাড়ি করেই আমাদের নিয়ে যায়। দুল্লাসন এসেছিল, উনি এসে জড়িয়ে ধরে বলছে আমি তোমার এত শরীর খারাপ, আমি জানতাম না। 21শে জুলাই ভার্চুয়াল, তবে স্থানীয়ভাবে এবারেও বিশ্বনাথের শহীদ বেদিতে শ্রদ্ধা জানানো হবে। 21শে জুলাই এবারও আমরা ওই বিশ্বনাথ রায় যে স্মৃতিস্তম্ভ আছে তার সামনে আমাদের সভা হবে এবং সেখানে আমরা শহীদ স্মরণ করব। প্রায় 3 দশক পরেও যন্ত্রণাটা একই রকম, তবে সান্ত্বনা একটাই, সব সময় পাশে মমতা। পারাদীপ ঘোষ ও অরুণ ঘোষ, নিউজ 18 বাংলা। খুব সংক্ষেপে সন্দীপা, এক্ষুনি আখতারদাও যেটা বলছিলেন, তাবর বিশ্লেষকরা এটা মনে করেন যে এই ঘটনা তৃণমূলকে পলিটিক্যাল ডিভিডেন্ড দিয়েছে। এর সঙ্গে আবেগ জড়িয়ে নেই, আমরা একবারও দাবি করছি না। সেটা রাজ্যে সম্ভব হলো এই বিপ্লবী, বিরোধী, প্রতিবাদী ইমেজটা কেন্দ্রে তুলে ধরতে চাইছে তৃণমূল কংগ্রেস। সেখানেও কি কংগ্রেস পিছিয়ে পড়তে পারে? কারণ মুখ্য ভূমিকায় তৃণমূল যদি অবতীর্ণ হতে চায়, তাদের প্রধান অস্ত্র বিরোধিতা, বিপ্লব। শহীদের রক্ত হবে না ব্যর্থ, এই স্লোগানকে নির্ভর করে, এই স্লোগানের উপর দাঁড়িয়ে, শহীদদের মৃত্যুর উপর দাঁড়িয়ে যদি তৃণমূল কংগ্রেস ভারত জয় করার স্বপ্ন দেখে, তাহলে তো সেটা তৃণমূলের ব্যাপার, সেখানে আমাদের কিছু বলার নেই। কিন্তু আমাদের কথা একটাই, বারবার আমরা একটা কথাই বলবো যে যেরকম ভাবে শহীদ দিবসের যে এটা তো আপনারা অস্বীকার করেন না নিশ্চয়ই, যে এই শহীদ দিবস এই মুহূর্তে তৃণমূলের সঙ্গে অনেক বেশি অ্যাসোসিয়েটেড। আমি আসছি প্রিয়দি, আমি আসছি মাসের কাছে একদম অ্যাসোসিয়েটেড। আমি তো বললামই যে মাননীয়ার কাছে যেমন মর্মস্পর্শী ঘটনা, সেটা আমাদের কাছেও সেরকমই একটা বেদনাদায়ক ঘটনা। কেন কি আমি যে দলে বর্তমানে আছি, মাননীয়া সেই দলে সে যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন, রাজ্য সভানেত্রী ছিলেন, এবং উনি তখন উদীয়মান একজন নেত্রী ছিলেন। আচ্ছা,
এবার কিন্তু উল্টো দিকে কংগ্রেসের ব্যর্থতা তো এটা, তারা নিজেদের ইস্যুকে ধরে রাখতে পারলো না, হাইজ্যাক্ট। না, বললাম তো আমরা কংগ্রেসরা তো কখনোই শহীদদের নিয়ে রাজনীতি করিনি। 13টা কমিশন, এই ঘটনাটা মিলিয়ে 13টা কমিশন গঠিত হয়েছিল। সেই 13টা কমিশনের মধ্যে মাত্র 3টে কমিশনের রিপোর্ট পেশ হয়েছে, ফ্লোট হয়েছে, বাকি 10টা কমিশনের রিপোর্ট এখনো পেশ হয়নি। এর মধ্যে এটাও একটা আছে, অর্পিতাদি বলেছিলেন যে আমি জানি না, আমি অনেক কিছুই হয়তো জানি না, কিন্তু এইটুকু জানি অর্পিতাদি যে 2014 সালে এই কমিশনের এই রিপোর্টের উপর স্টে অর্ডার লেগে গেছিল হাইকোর্ট থেকে। তারপর আর এই মানে তদন্তের গতিপথ বদলে গেছে, তদন্তের গতিপথ একদম বন্ধ হয়ে গেছে, এটুকু তো জানি আমরা সবাই। হ্যাঁ অর্পিতাদি, না আমি প্রথমত যেটা বলতে চাই, উনি যেটা বললেন যে তৃণমূল কংগ্রেস মানে পক্ষান্তরে বললেন যে উনি তৃণমূল কংগ্রেস নাকি এটা নিয়ে রাজনীতি করছে। প্রথমত বলি যে তৃণমূল কংগ্রেস কিন্তু কোনো শহীদ নিয়ে আজ পর্যন্ত কোনো রাজনীতি করেনি, এবং এই শহীদ দিবসটাকে আমরা পালন করি আমাদের অর্পিতাদি, তাপসী মালিক আছে, রিজওয়ানুর আছে, অর্পিতাদি নয় কথাগুলো দেখুন। তাপসী মালিক শহীদ দিবস অনেক আমরা দেখেছি, তার মধ্যে কালকে আরেকটি সন্দীপ আসছি উত্তর দিতে দিন অর্পিতাদিকে প্লিজ। প্রিয় আমাকে বলতে, হ্যাঁ নিশ্চয়ই, আপনি শেষ করুন। হ্যাঁ, এই তাপসী মালিক, রিজওয়ানু, নন্দীগ্রাম যেটাই বলছেন না কেন আপনারা, তাতে কিন্তু রাজনীতি করার জন্য তৃণমূল কংগ্রেস গিয়ে বা মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে মানুষের পাশে দাঁড়াননি। মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক দিক থেকে গিয়ে দাঁড়িয়েছিলেন এবং বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গ দিয়েছিলেন, এবং তাই সিপিএম এর মতন এমন একটি দলকে, একটা পাথরকে আমরা সরাতে সক্ষম হয়েছিলাম, কারণ মানুষ চেয়েছিলেন তাই। রাজনীতি করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে গিয়ে 25শে সেপ্টেম্বর লাঠিচার্জের। আমি প্রত্যেককে বলার সুযোগ দেবো একটা ছোট ব্রেকের পরে, এই মুহূর্তে আমাকে ব্রেকে যেতেই হচ্ছে, কিন্তু এরপর এই ইস্যুর পাশাপাশি আমরা নজর রাখবো আজ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও শতপ্রণোদিত মামলা করেছে পুলিশ, কারণ ফোনে আড়িপাতায় যেমন দিল্লিতে সরব হচ্ছে তৃণমূল কংগ্রেস, তেমনই রাজ্যেও হচ্ছে। দেখাবো ব্রেকের পর, কোথাও যাবেন না। ভাইপোর অফিস থেকে যারা ফোন করে আপনাকে, আমি প্রত্যেকটা ফোন নম্বর, কল রেকর্ড আমার কাছে প্রত্যেকটা আছে। আপনাদের হাতে যদি রাজ্যের সরকার থাকে, আমাদের হাতেও কেন্দ্রের সরকার আছে। ফোনে আড়িপাতা বিতর্কে যখন তোলপাড় জাতীয় রাজনীতি, তখন পূর্ব মেদিনীপুরের নিমতৌড়ির সভায় চড়া সুর শুভেন্দু অধিকারীর। শুরু নয়া বিতর্ক। ওনার পদবি অধিকারী হতে পারে, অন্যের কল রেকর্ড রাখার অধিকারী উনি নন। অবিলম্বে ওনাকে কাস্টাডিতে নিয়ে কাস্টাডি ইন্টারোগেশনের মাধ্যমে জানা দরকার ওনার কাছে এগুলো এলো কি করে। সেন্ট্রাল গভর্নমেন্ট সবাই পড়ে শুনছে, আর আমার ওনার এলওপি কনফার্ম করে দিয়েছেন। উনি তো কনফার্ম করে দিয়েছেন যে ফোন কনভারসেশন শোনা যাচ্ছে। সোমবার নিমতৌড়ির এসপি অফিসের সামনের সভায় শুভেন্দু অধিকারীর মন্তব্য নিয়ে চড়ছে রাজনৈতিক পারদ। বিজেপির সভা থেকে পুলিশকে নিশানা করেন রাজ্যের বিরোধী দলনেতা। আপনি সেন্ট্রাল ক্যাডারের অফিসার, এমন কাজ করবেন না যাতে কাশ্মীরের অনন্তনাগ বা বারমুলায় গিয়ে ডিউটি করতে হয়। নিমতৌড়িতে শুভেন্দুর এই মন্তব্যে জোর বিতর্ক। তমলুক থানায় বিরোধী দলনেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। সরকারি কাজে বাধা, পুলিশের ফোনে আড়িপাতা, পুলিশকে হুমকি, বেআইনিভাবে জমায়েত সহ মোট 12টি ধারায় মামলা। বিপর্যয় মোকাবিলা আইন, অফিসিয়াল সিক্রেসি আইনে এফআইআর। ওনার স্পিচে উনি ওদের কাছে ফোন রেকর্ড দিতে আছে বলেছেন, তার উপরে আমরা অফিসিয়াল সিক্রেট অ্যাক্টে সেকশন 5 এর কেস করেছেন। বাকি রেলেভেন্ট আইপিসি সেকশন উল্লেখ করে আমরা সুমোটো এফআইআর তামলুক থানাতে রেজিস্টার করেছি। রায় যেদিন বিজেপিতে যোগদান করেছিলেন, সেদিন সন্ধ্যাবেলায় তিনি তার 3টে ফোন দেখিয়ে বলেছিলেন আমার 3টে ফোন ট্যাপ হয়েছে। এটা নিয়ে তিনি আইনেরও শরণাপন্ন হয়েছিলেন। দিল্লিতে পেগাসাস আর রাজ্যে শুভেন্দু অধিকারীর ভাষণ, ফোনে আড়িপাতার অভিযোগই সরগরম রাজনীতি। সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। এই পর্বে আলোচনায় ফিরলাম নতুন অতিথিকে নিয়ে। অর্জুন সিং বিজেপি নেতা আমাদের সঙ্গে আছেন।
অর্জুন বাবু, আড়ি পাতা নিয়ে সংসদে যেমন তোলপাড় করছে তৃণমূল কংগ্রেস, যেমন সংসদের বাইরে তেমনি রাজ্যেও শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি অভিযুক্ত এবার আড়ি পাতায়। বহু আগে শুনেছিলাম যখন তৃণমূল সরকার ক্ষমতায় ছিল না, তখন মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলতেন কি রাজীব কুমার তার ফোন টেপ করে। এবার ক্ষমতা আসার পরে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলায় তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা নেতা থেকে নিয়ে পুলিশ অফিসার থেকে নিয়ে বাইরে সবার যারাই যে নেতা ওনার বিরুদ্ধে আছে বা লিডার যে বিরুদ্ধে আছে তার ফোন টেপ করানো নিয়ে তার নেতৃত্ব দিতেন রাজীব কুমার। ভবানী ভবনের পাশে একটা বিল্ডিং নিয়ে ভাড়া করে প্রায় 70-80টা ছেলেকে দিয়ে কাজ করানো হতো। তো এইটা তৃণমূল কংগ্রেসের একটা অদ্ভুত কালচার আছে, যে কাজটা উনি নিজেই করেন তার জন্য দোষ দেন অন্য কাছে। এখন শুভেন্দু অধিকারী কি বলেছেন সেটা শুভেন্দু অধিকারী বলবেন, কিন্তু আজকে যুগে বাংলায় কার টেপ ফোন করাচ্ছেন দিদিমণি বা সরকার, পুলিশ কার ফোন টেপ করায়, আবার পুলিশের লোকেরাও বলে দেয় আমাদেরকে কি আপনি একটু স্যার আপনার ফোন টেপ হচ্ছে। আমরা এমপি আছি, আমাদেরও ফোন টেপ হয়, এমএলএ আছে, মিনিস্টার আছে, ওনার দলের লোকের আছে, কুণাল বাবু অত বড় বড় কথা বলছিলেন, ওনারও ফোন টেপ হয়। তো এইটা আপনারা যদি জানেন তাহলে অ্যাকশন নেননি কেন? নিজের দোষটা অন্য লোকের ঘাড়ে চাপিয়ে দেওয়ার আছে। আরে এর কোনো তথ্য পাওয়া যায় না তো। আপনি বুঝুন একটা জিনিস, আপনি ফোন টেপ করছেন, আপনাকে আমি বললাম আপনি আমার ফোন টেপ করছেন, কোর্টে গেলাম, এবার আপনি বলে দিলেন আমি টেপ করি না। এই তথ্যটা তো আপনার হাতে আছে, ওখানে শুধু বলতে হয় যে আমি ফোন টেপ করিনি, এইটাই তো আছে। আর কি হয় এখানে? ঠিক একইভাবে এই পেগাসাসে আপনারা বলছেন কোন তথ্য প্রমাণ দেখান তবে আমরা বিশ্বাস করব। কথা শুনুন, আপনাকে একটা কথা বলি, দুনিয়ার হ্যাকার ঘুরে বেড়ায় তো, হ্যাকাররা আজকে আপনাকে ফোন করে আমাকে ফোন করে আপনার তথ্য জেনে পয়সা আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টেনে নিচ্ছে। এমন অ্যাপস আছে যেখান থেকে এই হ্যাকাররা আপনার আমার ফোন সরাসরি টেপ করে, আর আপনার ফোন যদি কোনো হ্যাকারের পাশে দিয়ে দিন তাহলে বা পুলিশের ফোন দিয়ে দিন, সঙ্গে সঙ্গে ওরা ব্লক করে দেয়, আর ব্লক করলেই আপনার কথা ও শুনবে, ওর কথা এই শুনবে। অর্জুন বাবু, আপনি এটা মানেন তো পেগাসাস কোন দেশের সরকার ছাড়া ব্যবহার অ্যাক্সেস কেউ পেতে পারে না, শুধুমাত্র সরকার এই অ্যাক্সেসটা পায়, এটা আপনি মানেন তো? আপনাকে কে এইসব বলছেন? আপনি শুনুন, আপনি জানেন না রাজীব কুমার ইসরায়েল থেকে ওই ইনস্ট্রুমেন্ট আনিয়ে রেখেছিল প্রযুক্তির ব্যাপারগুলো। আমি এমপি হয়ে এটুকু যদি না বলতে পারেন, আপনি কি বলছেন? বলছি তো নাবালক আছে কি সাবালক আছে সেটা এইসব উল্টো পাল্টা কথাগুলো বলছেন। নাবালক আছে কি সাবালক আছে আপনি জানেন না? আপনি সাবালক কিন্তু নাবালকদের কথা বলছেন। আপনারা শুধু সরকারের কাছেই আছে এখনো অবধি। আমি আসবো, আপনি আবার কাউন্টার করবেন। অর্পিতাদি কিছু বলতে চান? দ্রুত। পুরোপুরি সরকারের কাছে থাকে, আর পুরোপুরি সরকারের কাছে থাকে, আর আপনি জানেন না এই সব হ্যাকারদের কাছে এই সব ব্যবস্থা আছে। বেশ, হ্যাকারদের কাছে আছে। শেষ হলে বলবো। হ্যাঁ বলুন। উনি একজন এমপি, ওনার জানা উনি নিশ্চয়ই জানেন উনি পেগাসাসকে এড়িয়ে যেতে চাইছেন। পেগাসাস কিন্তু পরিষ্কারভাবে গভর্নমেন্টের এজেন্সি, মানে গভর্নমেন্ট রিলেটেড ছাড়া কাউকে বিক্রি করা হয় না বা কারো কাছে এটা পৌঁছায় না। 1 নম্বর, এটা ওদের নিজস্ব পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট খুব পরিষ্কার, সেটা হচ্ছে হোম মিনিস্টার এবং প্রাইম মিনিস্টারের অনুমতি ছাড়া কোনো এজেন্সি এইরকম ভাবে পেগাসাসের কাছ থেকে এটা কিনতে পারে না। এটা একদম, এটা ওদের যদি একবার ওয়েবসাইটে চলে যান তাহলেই দেখতে পাবেন, পরিষ্কার করে এগুলো সব লিখে দেওয়া আছে। এবং অর্জুন বাবু খুব বুদ্ধি, মানে আমি বলবো মানে এত একদমই নাবালক বলবেন না, উনি আসলে পেগাসাসটা এড়িয়ে গেলেন, কারণ ওরা জানে যে ওরা কি করেছেন। এবং এটা কিন্তু জাতীয় রাজনীতি নয়, এটা কিন্তু এই মুহূর্তে ইন্টারন্যাশনালি সমস্ত জায়গায় ছড়িয়েছে এবং বিভিন্ন গার্জিয়ান থেকে সমস্ত জায়গায় আপনারা যদি দেখেন, একটু দেখবেন, সেখানে বলা হচ্ছে যে ইট ইজ আ থ্রেট টু
human being is a threat to the mankind. মানে সাধারণ মানুষের সুরক্ষিত না, নিজেদের পক্ষ নিয়ে। একদম অর্জুন দা, একদম এই সিভিলাইজেশনের জন্যই এটা ভয়ঙ্কর। চোরের মায়ে বড় গলা হয়। আপনারা এই যে গল্পটা বলছেন সব থেকে বেশি গল্প বলছি না দাদা, বাংলা গল্প বলছি না, এটা পড়াশোনা করুন বুঝতে পারবেন। আপনার একটা শুনুন আপনার থেকে বেশি পড়াশোনা আমি জানি এই ব্যাপারে। আপনি আমার কথাটা শুনে নিন। আরে শুনুন, আপনি অনেক কথা বললেন, আপনি শুনুন। আপনার রাজীব কুমারকে দিয়ে Listen, right you. I am not nonsense from you. আপনি উত্তর দেবেন, আমি আসছি এক্ষুনি আপনার কাছে, আপনি কাউন্টার করবেন, আপনি করবেন, কিন্তু একসঙ্গে হলে অসুবিধা, দর্শকরা আপনার কথা বুঝতে পারছে না। ধমকাচ্ছেন, ওনার গুন্ডাগর্দি অন্য জায়গায় দেখাবেন, এখানে না। প্লিজ ব্যক্তি আক্রমণে না যাওয়াই ভালো, প্লিজ কেউ ব্যক্তি আক্রমণে যাবেন। বাংলা মানুষ দেখছে, আপনি কিছুই তো জানেন না, এবং ইন্টারন্যাশনাল নিয়ে কথা বলছে। অর্জুন বাবু এত মেজাজ নিয়ে কথা বলছেন কেন? আড়ি পাতায় ধরা পড়ে গেছেন, আড়ি পাতায় শুভেন্দু আপনাদের ভোটের পরে না, কিন্তু অর্জুন বাবু আন্তর্জাতিক 17টা মিডিয়া একসঙ্গে তদন্ত করে যে তথ্য সামনে আনলো তা সর্বৈব মিথ্যে, সর্বৈব ভিত্তিহীন। আরে সবাই বলছে আপনারা আড়ি পেতেছেন, সারা ভারতবর্ষের সাংবাদিকরা বলছে, সাংসদরা বলছে যে কোম্পানিটা কি আড়ি বলেছে, পেতেছেন বলে কি বলেছে সরকারের উপরে আঙুল উঠছে। কোম্পানিটা কি বলেছে? আপনারা করেছে। শুভেন্দু কি বলেছে? অভিষেক ব্যানার্জির ফোন ট্যাপ করেছেন, প্রশান্ত কিশোরের ফোন ট্যাপ করেছেন, বিধানসভা নির্বাচনে হেরে গিয়েছে, আমার ফোন ট্যাপ ফোন ট্যাপ করেছেন, আজকে সবাই জানতে পেরেছে। এটা রীতিমতো কাদা ছোড়াছুড়ি চলছে। আমরা একটা ছোট্ট ব্রেকে যাচ্ছি, সময় দিচ্ছে আমাদের অতিথিদেরও, সঙ্গে থাকুন, ফিরে আসবো আরো তথ্য আর খবর নিয়ে। সরকারের জবাবদিহি তলব, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি, পেগাসাস কাণ্ডে বিরোধীদের বিক্ষোভ, স্লোগানে স্লোগানে সোমের পর মঙ্গলবার উত্তাল সংসদ, এক সুরে মোদী সরকারকে নিশানা বিরোধীদের। সংসদের দুই কক্ষেই পেগাসাস ইস্যু নিয়ে আলোচনা করতে মঙ্গলবার বৈঠক করেন কংগ্রেস, তৃণমূল, আরজেডি, ডিএমকে সহ বিরোধী দলের সাংসদরা। অধিবেশন শুরু হতেই তারা সরব। आप नियमों प्रक्रियाओं के तहत नोटिस दीजिए, आप सदन में गिलेरी में चर्चा मत कीजिए। सरकार ने कल स्टेटमेंट दिया था पूरे तरीके से। जिन लोगों ने सरकार को आलोचना की है, सरकार की नीतियों के विरोध किए हैं, संयोग से हर लोगों की नाम इस पेगासास की जो लीक हुई है इसमें। আমরা জানতে চাই, ভারতকে এনএসও অবশ্যই তার স্পাইওয়্যার বিক্রি করেছে। মন্ত্রী বা এই সরকার যেন সংসদে দাঁড়িয়ে বলতে পারে অন রেকর্ডে যে এটি সত্য নয়। সোমবারই পেগাসাস কাণ্ডে বিবৃতি দেয় কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেন, দেশের বদনাম করার ষড়যন্ত্র চলছে। মন্ত্রিসভায় যখন এসসি এসটিদের গুরুত্ব, তখনই এমন বিতর্ক। ফের একবার ক্রোনোলজি বা ঘটনাক্রম মনে করেন শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেই পাল্টা নিশানা করেছেন বিরোধীরা। অনেকেই বলছে অমিত শাহ পদত্যাগ হয়েছে, এটা একটা সিকিউরিটি ল্যাপসের জন্য পদত্যাগ করা উচিত। गृह मंत्री को इस्तीफा देना चाहिए, जांच पड़ताल होना चाहिए, क्योंकि ये हमारे देश की सिक्योरिटी की मामला है। বিরোধীদের অভিযোগ সরাসরি ওড়াচ্ছে গেরুয়া শিবির। এক ধাপ এগিয়ে আন্তর্জাতিক চক্রান্ত দেখছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। विपक्ष पूरी तरह नकारात्मक भूमिका में के साथ में है।
जो अंतर्राष्ट्रीय साजिश किसी न किसी रूप में भारत को अस्थिर करना चाहते हैं। आप जाइए बाहर, खाली एलओपी को बोलने दीजिए। কংগ্রেস দাবি করেছে যৌথ সংসদীয় কমিটি গঠন করে তদন্ত করা হোক। তৃণমূল কংগ্রেসের দাবি প্রধানমন্ত্রীকে সংসদে এসে বিবৃতি দিতে হবে। এই নিয়ে চলল রাজনৈতিক চাপানুতর, অচল হলো সংসদ। এখন দেখার সংসদের আগামী দিনগুলোতে কি হয়। ভিডিও জার্নালিস্ট সোনু মণ্ডলের সঙ্গে রাজীব চক্রবর্তী, নিউজ 18 বাংলা, দিল্লি। অর্জুনদা, মানুন না মানুন এটা আপনাদের কাছে একটা রাজনৈতিক কাঁটা। কিসের কাটা? বিরোধীদের কাজ আছে মিথ্যা কথা বলতে। রাফেলের সময় দেখেছেন আপনি এরকম সত্যি তাই এরকম সব সময় এই সময় সব এরা এরা করে আর বেলেগে কান্নাকাটি করে আর তারপরে হয়ে যায় যে কাজ। এদেরকে যখন বলবেন ঠান্ডা মাথা না, আমি অর্জুনদা আপনার কাছে আসছি, একা তৃণমূল নয়, সব রাজনৈতিক দল সঙ্গে কংগ্রেস। আমি যেটা বলতে চাইছিলাম, বিজেপি আগে ছিল জুমলা পার্টি, মাঝখানে হলো সমাজ বিরোধী পার্টি, এখন হয়ে গেছে জাসুস পার্টি। হ্যাঁ, এখন সিসিটিভি কংগ্রেস থেকে বলেছেন ভারতীয় জাসুস পার্টি। আপনারা কিছু বলতে না প্লিজ আসো। বলেছিল গোয়েন্দা করেছিল, রাফেলের জন্য বলেছিল প্রধানমন্ত্রী চোর আছে। আজকে ক্ষমা চাইতে হয়েছিল রাহুল গান্ধী। আরে আপনারা ভ্যাকসিন জবাব দিতে পারছেন না। আপনারা বড় বড় কথা বলে আপনাদের মানুষকে খুন শুরু করুন, নাহলে অনুষ্ঠান শেষ হয়ে যাবে। দেখুন, কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ছিলেন প্রণব মুখার্জি, কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রী ছিলেন প্রণব মুখার্জি। আর কেন্দ্রীয় সরকারের যখন তিনি মন্ত্রী ছিলেন, তিনি তখন অভিযোগ করেছিলেন যে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম তার ফোন ট্যাপ করছে। এটা রেকর্ডেড আছে। তো কংগ্রেসের যারা এইসব কথা বলছেন না, আগে নিজেরা দেখুন আমাদের তাতে কি পেগাসাস নালিফাই হয়ে যায়? পেগাসাসের কি অস্তিত্ব চলে যায়? তা তো হয় না প্রণয়দা।